শহরে একের পর এক যুবতী মেয়েদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এক সাইকোপ্যাথ কিলার। এরপর ওই সমস্ত মেয়েদেরকে খুন করে হাত পা কেটে নগ্ন অবস্থায় ফেলে রাখছে শহরের বিভিন্ন স্থানে। পুলিশের দুজন উচ্চতর কর্মকর্তাকে এই কিলারকে ধরার দায়িত্ব দেওয়া হয়, তবে এরপর তাদের সাথে যা ঘটে তা তারা স্বপ্নেও ভাবেনি। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন সরাসরি গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা কেয়ারলেস অফিসার অর্জুনকে দেখতে পাই। তার কোনো কিছুতেই ভয় নেই। যদিও অর্জুন একজন পুলিশ অফিসার, তবে সেরকমের আইন সে মানত না। অর্থাৎ ক্রিমিনালদের অ্যারেস্ট করার পর তাদেরকে গুলি করে মেরে ফেলে। তার কাছে ক্রিমিনালদের কোনো ক্ষমা নেই। এই দুনিয়ায় অর্জুনের আপন বলতে কেউ নেই, আছে শুধু এন্ড্রু। এন্ড্রু হলো অর্জুনের খুব ভালো বন্ধু। অর্জুনের এমন আইন অমান্য করার কারণে যখনই সিনিয়ররা তার উপর কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবত, তখন এন্ড্রু তাকে সেভ করে নিয়ে যেত এবং তার টিমের বাকি সদস্যরাও ওকে বারবার বিয়ের জন্য ফোর্স করতে থাকে। কিন্তু অর্জুন তাদের জানায়, আমি একজন পুলিশ অফিসার, এই দুনিয়ায় আমার শত্রুর কোনো অভাব নেই, তাই আমি বিয়ে করে কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাই না। এর কিছুদিন পরই আমরা এন্ড্রুর বউ জেসমিনকে দেখতে পাই, যে হসপিটালে একটি খুব সুন্দর ছোট্ট বাচ্চার জন্ম দেয়। এই কারণেই অর্জুন এবং এন্ড্রুর বোন প্রিয়া খুবই খুশি ছিল। এখানে আমরা জানতে পারি প্রিয়া অর্জুনকে খুব পছন্দ করে এবং তাকে বিয়েও করতে চায়, তবে সে কখনোই অর্জুনকে এই ব্যাপারে কিছুই বলেনি। এভাবে 4টা বছর পেরিয়ে যায়। দেখা যায় এন্ড্রুর মেয়ে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। এর পরের সিনে আমাদের এক সাইকোর স্মাইল দেখানো হয়। তার নাম ডং। সে যুবতী মেয়েদেরকে খুব নৃশংসভাবে হত্যা করে। কখনো কখনো সে মেয়েদের চোখ তুলে নেয়, আবার কখনো তাদের হাত পা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। এভাবেই দেখতে দেখতে শহরে 6টা মেয়ের নৃশংসভাবে হত্যা করা হয়। সবাইকে এই একইভাবে হত্যা করা হয়েছে, যা দেখে পুলিশ কমিশনার এই কাজটি করার দায়িত্ব দেয় অর্জুন এবং এন্ড্রুর হাতে। কিন্তু দেখা যায় এরপরে আরও 5 জন যুবতী মেয়েদেরকে হত্যা করে ফেলে ওই সাইকো। মিডিয়া এইসব খবর আবার ঢালাওভাবে প্রচার করছিল। এই কারণে পুরো শহরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এর মাঝেই সাইকো ডং সালু নামের একটি মেয়েকে কিডন্যাপ করে নেয়। অপরদিকে এন্ড্রুর নাম্বারে এক আননোন নম্বর থেকে ডংয়ের লোকেশন পাঠানো হয়। সাথে সাথে এন্ড্রু মেসেজটি অর্জুনকে ফরওয়ার্ড করে। সে তার ফোর্স নিয়ে পুরনো এক ফ্যাক্টরিতে চলে আসে তাকে গ্রেপ্তার করার জন্য। কিছুক্ষণ পর অর্জুন সেখানে উপস্থিত হয়, তবে সে লক্ষ্য করে সমস্ত পুলিশ অফিসারকে ডং মেরে ফেলেছে। পুলিশ অফিসারদের মধ্যে কেবলমাত্র একজনই জীবিত ছিল, সে হলো এন্ড্রু, তবে তার অবস্থা মৃতপ্রায়। অর্জুন ডংকে খুঁজতে থাকে। তাকে দেখা মাত্রই তার সঙ্গে ফাইট শুরু করে, তবে তাকে বলে, আমার সঙ্গে যতক্ষণ ফাইট করতে চাও ততক্ষণই তোমার বন্ধু মারা যাবে। এরপর বাকি পুলিশ সদস্যরা এসে ডংকে গ্রেফতার করে, আর অর্জুন এন্ড্রুকে নিয়ে একটি হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার সময় এন্ড্রু অর্জুনকে বলে, আমি মারা গেলে আমার পরিবারের দিকে খেয়াল রেখো। এর কিছুক্ষণ পরই দেখা যায় এন্ড্রু হসপিটালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যেহেতু অর্জুন এন্ড্রুকে নিজের ভাই মনে করত, তাই তার মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এই কারণে তার পুলিশের জব ছেড়ে এন্ড্রুর বাড়িতে চলে আসে তার পুরো পরিবারে খেয়াল রাখার জন্য। এবার সে কি করবে তাই নিয়ে ভাবতে থাকে। কিছুদিন পরই অর্জুন এবং প্রিয়া একই সাথে একটি কফি শপ ওপেন করে। অপরদিকে আমরা দেখতে পাই ডং জেলে বন্দী, তবে সে পাগল হওয়ার নাটক করছিল। হসপিটালের মানসিক ডাক্তারের কাছে তাকে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। ডং তাকে উল্টোপাল্টা উত্তর দিতে থাকে। এতে করে ডক্টর বুঝে যায় সে একদম ঠিক আছে, সে পাগল হওয়ার নাটক করছে মাত্র। আর তাকে আজ বিকেলে জেলে বন্দী করতে পারবে পুলিশ। এর কিছু সময় পর ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ওই ডাক্তারকে বলে, ডং পুনরায় আপনার সাথে কথা বলতে চায়। অপরদিকে আমরা দেখতে পাই অর্জুন একটি বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করে। সেখানে দিব্যা নামক এক মেয়েকে দেখতে পাই। দিব্যা হলো ডক্টর যোগানন্দের মেয়ে। এই ডক্টর যোগানন্দ হসপিটালে যত পোস্টমর্টেম করা হয় সব তার হাত থেকেই হয়। সে একজন ফরেন্সিক ডাক্তার। ওই পার্টিতে মণি নামক এক অফিসারকে একজনে ফোন করে। অর্জুন চাকরি ছেড়ে দিলেও তার কলিগদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। মণি কলটি রিসিভ করার পর অর্জুনকে বলে, হাসপাতাল থেকে ডং সেই সাইকিয়াট্রিককে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছে। অর্জুন এই ব্যাপারটা শুনে খুব ঘাবড়ে যায়। অপরদিকে পুলিশ একটি গাড়ির ডিকি থেকে ফরেন্সিক ডাক্তার লাশ উদ্ধার করে। এখান থেকে তারা বুঝতে পারে ডাক্তারের একটি মেয়ে রয়েছে, যার নাম হলো শ্বেতা। শ্বেতাকেও তাহলে কিডন্যাপ করা হয়েছে। এর 2 দিন পরে শ্বেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সাথে সাথেই পুরো শহরে পুনরায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ কমিশনার নিজেই এক মিডিয়া কনফারেন্সে জানিয়ে দেয় ডং জেল থেকে পালিয়ে গিয়েছে, তাই অনুগ্রহ করে সন্ধ্যের পর কোনো মেয়ে রাস্তায় একা বের হবে না। এটি দেখানোর পর ডং আরও একটি মেয়েকে একটি লাল গাড়িতে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই খবরটা পুরো মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এই কারণে পুলিশ কমিশনার ডিএসপি মণি এবং আরও একজন সিনিয়র অফিসারকে এই কেসটি সলভ করার দায়িত্ব দেয়।
এরপর আমরা দেখতে পাই অর্জুন তার বাড়ির দরজায় একটি চিঠি দেখতে পায়। সেখানে লেখা ছিল, তুমি যদি আমার সাথে দেখা করতে না আসো তাহলে তোমার পরিবারের সবাইকে আমি মেরে ফেলবো। যা দেখে অর্জুন বুঝতে পারে ডং এবার পার্সোনালি তাকে অ্যাটাক করেছে, কারণ সে তাকে জেলে পাঠিয়েছিল। এরপর দেখা যায় পুলিশ অফিসার কিলারের তদন্ত করতে থাকে, তবে মৃত্যু কোনোভাবেই থামছিল না। এরপরই কমিশনার পুনরায় তার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকে। সেখানে সে বলে, তোমাদের যা করার করো, তবে 24 ঘন্টার মধ্যেই অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। এই সমস্ত কথা বলার পর মণি হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে মণিকে দেখার জন্য অর্জুন এবং পুলিশ কমিশনার চলে আসে। মণি কমিশনারকে বলে, আমি ডংয়ের উপর একটি নতুন ফাইল তৈরি করেছি। ডং এখন আগের থেকে অনেক বেশি ভয়ানক হয়ে গিয়েছে। আগে সে একজনকে হত্যা করার পর তার পরবর্তী টার্গেটের জন্য ওয়েট করত, তবে এখন সে মার্ডার করার পর ভিকটিমের রক্তাক্ত জামাকাপড় এবং তাকে যেভাবে মারা হয়েছে তার ভিডিও রেকর্ড করে ভিকটিমের পরিবারকে পাঠায়। এটি দেখার পর ভিকটিমের পরিবার কোনোভাবেই সহ্য করতে না পেরে তারাও সুইসাইড করে ফেলে। এর কিছুক্ষণ পরই অর্জুনের কাছে ডাক্তার যোগানন্দের কল আসে। সে অর্জুনকে বলে দিব্যা ডান্স ক্লাসে গিয়েছিল, তবে সে এখনও বাড়ি ফেরেনি। অর্জুন তখনই ডাক্তার যোগানন্দের বাড়িতে চলে যায়। সেখানে আরও অনেক পুলিশ অফিসার ছিল। পুলিশ অফিসারদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে সেও এই কেসে নিজেকে জড়িয়ে নেয় এবং তদন্ত করতে শুরু করে। অর্জুনের হঠাৎ করে মনে পড়ে দিব্যার হাতে একটি অ্যাপেলের ঘড়ি ছিল। সেই ঘড়ির মাধ্যমে তার লোকেশন ট্রেস করা হয়। দেখা যায় সেটা সেই পুরনো ফ্যাক্টরি। অর্জুন দ্রুত সেই ফ্যাক্টরিতে চলে যায়, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল। কিলার ততক্ষণে দিব্যাকে মেরে ফেলেছে। দিব্যার অন্তিম সংস্কার করার পর অর্জুন এবং সিনিয়র অফিসার পুলিশ কমিশনারের কাছে যায়। আসলে অফিসার অর্জুনের নামে কমপ্লেন করছে। সে পুলিশে না থাকা সত্ত্বেও বারবার পুলিশের সাহায্য নিয়ে নানা রকমের ইনভেস্টিগেশন করছে, কিন্তু কমিশনার এই ব্যাপারটা তাকে ইগনোর করে এবং অফিসারকে জিজ্ঞাসা করে, তুমি এই কেস সম্পর্কে কি কি তথ্য জোগাড় করেছ? তখন সেই অফিসার বলে, দিব্যার যেখানে মৃত্যু হয়েছে সেখানে আমরা সালু নামের আরও একটি মেয়ের ছবি দেখেছি, আর সালু হলো সেই মেয়ে যাকে শেষবার মতো কিডন্যাপ করার পর ঢং ধরা পড়েছিল। অর্জুন কমিশনারকে বলে, যথাসম্ভব শালুকে হত্যা করার জন্যই ডং জেল থেকে বেরিয়ে এসেছে, কারণ একমাত্র তার হাত থেকেই বেঁচে গিয়েছিল শালু। অফিসারদের কাছে তখন একটি কল আসে। কমিশনারকে জানায় শালুর ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য ওই পুলিশ অফিসার গণেশ নামক একজন ফটোগ্রাফারের কাছে যায়। আসলে এ হলো শালুর বয়ফ্রেন্ড। সে পুলিশ অফিসারকে বলে শালুকে কখনোই হত্যা করবে না। শালু এমন একজন মেয়ে যে কেবলমাত্র শারীরিক আনন্দ উপভোগ করতে চায়, অর্থাৎ সে একজন হাইপার সেক্সুয়ালিটি ডিসঅর্ডার পেশেন্ট। আগেরবার যখন ডং ওকে কিডন্যাপ করেছিল তখন আমি তাকে ফলো করছিলাম। সেখানে আমি দেখতে পাই ডংকেও ও সিডিউস করে নিয়েছিল। এটা দেখার পর আমি নিজেই এন্ড্রুকে ডংয়ের লোকেশন পাঠিয়েছিলাম। অপরদিকে মিডিয়ায় একটি ভিডিও লিক হয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই কিডন্যাপার শালুকে সেই জায়গায় রেখেছে যেখানে আগেরবার তাকে রাখা হয়েছিল। অর্জুন ডংকে মারার জন্য সেই জায়গায় চলে আসে। এখানে অর্জুন এবং তার মধ্যে ভয়ানক এক ফাইট শুরু হয়। মারামারির এক পর্যায়ে অর্জুন ডংকে বলে যে, আমি জানি যে মার্ডারগুলো হয়েছে সেগুলোর একটাও তুমি করনি, তবে যে মার্ডারগুলো করেছে তার নামটা বলে দাও, নয়তো এখানেই তোমাকে মেরে ফেলবো। এই সমস্ত কথা শুনে সে হাসতে থাকে। আর ঠিক তখনই সেখানে পুলিশ কনস্টেবল সেই জায়গায় চলে আসে আর অর্জুনকে বাঁচানোর জন্য ডংকে গুলি করে মেরে ফেলে। ডং এর মৃত্যুতে পুলিশ অফিসাররা শান্তির নিঃশ্বাস ফেলে, তবে অর্জুন এতে কোনোভাবেই স্যাটিসফাইড ছিল না। তাই পুনরায় কেসের ফাইল খুলে দেখতে থাকে, কারণ তার মনে হয় রিসেন্ট খুনগুলো একটাও সে করেনি। কেউ তাকে কপি করে এই মার্ডারগুলো করেছে, আর বর্তমানে সে কেবলমাত্র আমাকেই টার্গেট করেছে। ঠিক এই সময় প্রিয়া সেখানে চলে আসে এবং অর্জুনের হাত থেকে ফাইলটি কেড়ে নেয়, যার কারণে সে রেগে যায় এবং জেসমিন প্রিয়া দুজনকেই এই দ্বিতীয় কিলারের ব্যাপারে জানায়। সে বলে, কিলার একমাত্র আমাকেই টার্গেট করেছে, এই কারণেই আমি এখান থেকে চলে যাব, কারণ আমি তোমাদের সাথে থাকলে তোমাদেরও বিপদ হতে পারে। ওর খারাপ নজর তোমাদের উপরেও পড়তে পারে। পরের দিনে পুলিশ আবারও একটি নতুন লাশ দেখতে পায়। এই খুনটাও ঠিক একইভাবে করা হয়েছিল। এরপর দেখা যায় ডংকে কপি করে দিব্যাকে মারার সময় তার একটি ভিডিও তৈরি করেছিল, যা তার বাবা মাকে পাঠিয়ে দেয়। নিজের মেয়ের এমন নির্মম নৃশংস হত্যা দেখে তার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই তারা সুইসাইড করে নেয়। কমিশনার পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, ডং মারা যাওয়ার পরেও আবার কে খুন শুরু করেছে? পুলিশ অফিসার জানান, আমার দুজন লোকের উপর বেশি সন্দেহ হচ্ছে। প্রথমত শালুর বয়ফ্রেন্ড গণেশ, আর দ্বিতীয়ত হলো অর্জুন। যা শোনার পর কমিশনারও কিছুটা শকড হয়ে যায়। এরপর অফিসার কমিশনারকে বলে, অর্জুন নিজেকে ভগবান মনে করে, সে কোনো আইন মান্য করে না। কমিশনার এরপরে অফিসারের এই সমস্ত কথাগুলো ইগনোর করতে থাকে এবং তাকে ওই দ্বিতীয় খনিকে খোঁজার কথা বলে। অপরদিকে অর্জুন তার নিজের মতো করে ইনভেস্টিগেশন চালাতে থাকে। জেলের মধ্যে ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারে জেলের কয়েদিদের সঙ্গে দেখা করার জন্য একজন ফাদার নিয়মিত আসতো, আর মাঝে মাঝে ওই ফাদারের সঙ্গে তার একজন অ্যাসিস্ট্যান্ট আসতো। এটা শুনে অর্জুন অবাক হয়ে যায়।
অর্জুন ফাদার এবং তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করার জন্য চার্চে যায়। অর্জুন ফাদারের অ্যাসিস্ট্যান্টকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। ওই অ্যাসিস্ট্যান্টের নাম বাবু, সে একজন ক্রিমিনাল। আর অর্জুন তাকে কিছুদিন আগেই সাইকো কিলার ভেবে জেলে বন্দি করেছিল। সে ভাবে ওই ব্যক্তি হলো দ্বিতীয় কপিপেস্ট কিলার। এই কারণে আনঅফিসিয়ালি ভাবে অর্জুন তাকে জোর করে গাড়ির মধ্যে তুলে নেয় এবং একটি নির্জন জায়গায় নিয়ে আসে। অর্জুন যখন বাবুর মুখ থেকে কথা বের করার জন্য তার উপর টর্চার করছিল, তখন সেখানে পুলিশ চলে আসে। অফিসারদের দেখা মাত্রই বাবু তাদের সামনে কান্না নাটক করে আর বলতে থাকে শালু নামের ওই মেয়েটিকে অর্জুন নিজেই হত্যা করেছে আর এখন তার দায় আমার উপর দিতে চাইছে। সে ওই পুলিশ অফিসারকে বলে, গণেশের কথায় আমি শালুকে সেদিন কিছু ছবি দেওয়ার জন্য তার বাড়িতে গিয়েছিলাম। ঠিক তখনই আমি দেখতে পাই অর্জুন শালুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। সে বলে, হ্যাঁ, আমি শালুকে কিডন্যাপ করে তার একটা ভিডিও করে মিডিয়ায় ছেড়ে দিয়েছি ভাইরাল করার জন্য। তার একটা মাত্রই কারণ, সেটা হলো এই দ্বিতীয় কিলারকে ধরার জন্য। ডংকে ধরা যেমন জরুরি ছিল, একেও ধরা ঠিক তেমনই জরুরি। অর্জুন বারবার এই কমিশনারকে বলতে থাকে, এই হলো কিলার, একে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। কিন্তু বাবু এমনভাবে কান্না নাটক করতে থাকে যে বাবুর কান্না দেখে কমিশনার মানতেই রাজি নয় যে বাবু দ্বিতীয় কিলার। এদিকে আমরা দেখতে পাই বাড়ির বাইরে চার্চের ফাদার মিডিয়াকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সাথে সাথে এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যার ফলে কমিশনার বাধ্য হয়ে বাবুকে ছেড়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই গণেশ শালুকে হসপিটাল থেকে কিডন্যাপ করে তার বাড়ি নিয়ে যায় এবং তাকে বারবার বুঝাতে থাকে যে বাবুই হচ্ছে দ্বিতীয় কিলার, কিন্তু শালু তার কথা মোটেও বিশ্বাস করে না। এসবের মাঝে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতি করতে করতে শালু নিজের অজান্তেই গণেশকে মেরে ফেলে। সাথে সাথে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। শালু গেট খুলে দেখতে পায় বাবু তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। অপরদিকে আমরা দেখতে পাই অর্জুনের হঠাৎ করে মনে পড়ে যায় বাবুকে দিব্যের বার্থডে পার্টিতে ছবি তুলতে দেখেছে। অর্জুন সেখান থেকে বের হয়ে বাবুর ফটো স্টুডিওতে চলে যায়। এই স্টুডিওর পেছনে আরও একটা রুম অর্জুন খুঁজে বের করে এবং সেখানে বাবুর একটা কম্পিউটার দেখতে পায়। সেই কম্পিউটার খুলতেই বাবু যে সমস্ত মেয়েদেরকে হত্যা করেছে তাদের ছবি এবং পুরো ডিটেলস খুঁজে পায়। ইতিমধ্যে সেখানে বাবু এসে পৌঁছে যায়। সে প্রথমত অর্জুনকে দেখে ভয় পাওয়ার নাটক করতে থাকে, তারপর সে ফাইট করতে শুরু করে। ফাইট করার এক পর্যায়ে এসে সে অর্জুনকে এক রুমে বন্দী করে দেয় এবং সে নিজের সমস্ত কম্পিউটারগুলোকে ভেঙে দেয়। তারপর বাবু নিজেই অর্জুনকে সমস্ত সত্যি কথা বলতে শুরু করে। সে বলে, ফাদার যখন জেলে সমস্ত কয়েদিদের সঙ্গে দেখা করে আসতো, তখন আমি তার সাথে কান্নার অভিনয় করে তাকে বলতে থাকি অর্জুন আমাকে বিনা দোষে এই কেসে ফাঁসিয়ে দিয়েছে, যে কারণে ফাদার নিজে থেকেই আমাকে জামিন করিয়ে দেয়। কিন্তু জেল থেকে বাইরে যাওয়ার আগে বাবু ডংয়ের সঙ্গে দেখা করতে যায়। সে ডংকে বলে, আমি ফ্যাক্টরিতে তোমাকে একটি মেয়েকে মেরে তার চোখ তুলতে দেখেছি। সেই সময় পুলিশ আসলে তুমি সেখান থেকে পালিয়ে যাও আর তোমার পরিবর্তে আমি ধরা পড়ে যাই। পুলিশ অফিসাররা আমার উপর অনেক অত্যাচার করে, কিন্তু আমি কোনোভাবেই তাদের কাছে তোমার নামটা বলিনি। তখন ডং তাকে বলে, তুমি তাদের কাছে আমার নাম বলনি কারণ আমি দেখতে পাচ্ছি তুমি সম্পূর্ণ আমার মতো হতে চাও। ডং তাকে ধীরে ধীরে বোঝাতে থাকে একজন মানুষকে যখন নৃশংসভাবে হত্যা করা হয় তখন ভেতর থেকে অনেক আনন্দ পাওয়া যায়। তার কিছুদিন পরে ডং জেল থেকে পালিয়ে যায়। আর সেই দিন বাবু যখন দিব্যাকে মারার জন্য যায় তখন সেখানে অর্জুন চলে আসে। অর্জুনের গলার আওয়াজ শুনে বাবু অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ডং কিছু না ভেবে দিব্যার গলা কেটে তাকে মেরে ফেলে। সে বাবুকে আরও বলে, বুকে ভয় নিয়ে তুমি কখনোই ডং হতে পারবে না। এরপর আমরা দেখতে পাই বাবু অর্জুনকে বলে, যতক্ষণ না তোমার চোখে আমি ভয় দেখছি আমি কখনোই ডং হতে পারবো না। আমি এখন থেকে তোমাকে আর ভয় পাবো না। এটা বলে সে দরজা খুলে অর্জুনের সাথে ফাইট করতে থাকে। সেই সময় কিছু পুলিশ অফিসার এসে বাবুকে ছেড়ে উল্টো অর্জুনকে গ্রেফতার করে নিয়ে যায়। কমিশনার অর্জুনকে বলে, তোমার ব্যাপারে এত কমপ্লেন আসছে যে তোমাকে গ্রেফতার করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তখন অর্জুন কমিশনারকে বলে, বাবুর কম্পিউটার চেক করার সময় সে একটি সিসি ক্যামেরা খুঁজে পায়। সেই সিসিটিভি ফুটেজ আমি মণিকে পাঠিয়েছি। মণি তখন বলে, সেই ফুটেজগুলো চেক করে যখন সেই জায়গায় পৌঁছাই আমি দেখতে পাই বাবু একটি মেয়েকে ধরে বন্দী করে রেখেছে। দুর্ভাগ্যবশত ওই মেয়েটি ছিল বাবুর বোন। এটা শোনার পর কমিশনার অর্জুনকে বলে, তুমি বাবুকে গোপনভাবে গ্রেফতার করে নিয়ে যাও যাতে এই খবরটা কেউ জানতে না পারে। সাথে সাথে অর্জুন পুলিশ অফিসারদের নিয়ে বেরিয়ে পড়ে বাবুকে ধরার জন্য। ঠিক সেই মুহূর্তে তার কাছে জেসমিনের কল আসে। জেসমিন তাকে বলে, বাবু তার মেয়ে সোফিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর সে বলছে তুমি যদি চার্চে আসো তাহলে তোমার মেয়েকে আমরা ছেড়ে দেব। অর্জুন তাড়াতাড়ি সেই চার্চে চলে আসে এবং সে বাবুকে মারতে মারতে জিজ্ঞাসা করে সফি কোথায়, কিন্তু বাবু কোনোভাবেই তার মুখ খুলে না। উল্টো সে অর্জুনকে বলে, আমি তোমার চোখে ভয় দেখতে চাই, তাহলে আমি ডং হতে পারবো। এরপর সে অর্জুন ও জেসমিনের সাথে তাদের গাড়িতে করে সোফিয়ার কাছে যাওয়ার সময় সে জেসমিনের সাথে একটা গেম খেলতে চায়। জেসমিন এইসব সহ্য করতে না পেরে গাড়ি থেকে লাফ দিয়ে সুইসাইড করে। এরপর বাবু অর্জুনকে সাথে নিয়ে পুরনো ফ্যাক্টরিতে চলে আসে। সে অর্জুনকে বলে, যখন আমি সফিকে কিডন্যাপ করেছি এবং তার মায়ের এই অবস্থা করেছি তাহলে তুমি কিভাবে ভাবলে যে তোমার গার্লফ্রেন্ড পিয়া এখনো ভালো আছে?
অর্জুন বুঝতে পারে বাবু প্রিয়াকেও কিডন্যাপ করে নিয়েছে। সে বারবার তাকে জিজ্ঞাসা করে প্রিয়া কোথায় আছে। তখন বাবু সেই ফ্যাক্টরির সাইডে রাখা কিছু বস্তার দিকে ইশারা করে। অর্জুন সেই বস্তা খুলে ভেতরে শালুর মৃতদেহ দেখতে পায়, যা দেখে তার মধ্যে কিছুটা হলেও স্বস্তি আসে। ঠিক সেই সময় প্রিয়া সেখানে গাড়ি নিয়ে চলে আসে। প্রিয়াকে জীবিত দেখে অর্জুন শান্তি পায়, কিন্তু তারা এখনও জানে না সফি কোথায়। তারা ভাবতে থাকে সফি হয়তো ফ্যাক্টরির মধ্যে আছে, তাই তারা সেখানে যায়। সেখানে সফির গলায় চাকু ধরে বাবু তাদের সামনে আসে। বাবু অর্জুনকে বলে এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে তুমি বাঁচাতে পারবে, হয় সফিকে বাঁচাও না হয় প্রিয়াকে। কিন্তু অর্জুন তখনই তার কাছে থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে বাবুর চোখে আঘাত করে এবং অন্ধ করে দেয়। সফি এবং প্রিয়া দুজনকেই সে একসাথে বাঁচিয়ে নেয়। পরের সিন হসপিটালে শিফট হয়। আমরা দেখতে পাই প্রিয়া হসপিটালে ভর্তি। সে ধস্তাধস্তির সময় গলায় ছোটখাটো একটা আঘাত পেয়েছিল। অর্জুনও অবশেষে প্রিয়ার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। অপরদিকে আমরা বাবুকে দেখতে পাই সেও একই হসপিটালে ভর্তি আছে এবং তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। সে একটা চোখ খুলে দেখতে পায় তার সামনে একটা টিভিতে তার মৃত্যুর খবর জানানো হচ্ছে। এটা দেখে বাবু কিছুটা শকড হয়ে যায়। ঠিক সেই সময় অর্জুন সেখানে চলে আসে। অর্জুনকে দেখা মাত্রই বাবু ভয় চিল্লাতে থাকে, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল এরপর তার সাথে কি হবে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আমি নিত্য নতুন নতুন মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হব আপনাদের সামনে। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।